ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি, বললেন তারেক রহমান। মেধাবীদের জন্য এখন বিশ্বের দরজা উন্মুক্ত। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে স্বাক্ষর করবে এনসিপি, জানালেন আক্তার। সংশোধিত সংবিধান প্রণয়নের দাবি। বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে 4 দেশের বিশেষজ্ঞ দল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবহেলা থাকলে কঠোর ব্যবস্থা। এবং শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, বললেন প্রধান উপদেষ্টা। সার্বদেশন প্রাইম নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্রের সুরক্ষায় উপযুক্ত শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে রাষ্ট্র মেরামতের 31 দফা প্রস্তাবনার উপর স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তারেক রহমান বলেন, বিএনপির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে যে যে বিষয়ে ভালো তাদেরকে সে বিষয়ে পারদর্শী করে তোলা। রাষ্ট্রের উন্নয়ন এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে নিরাপদ রাষ্ট্র এবং নিরাপদ ক্যাম্পাস করতে বিএনপি এরই মধ্যে জনগণের সামনে 31 দফা ঘোষণা করেছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে একমত হলেও বাস্তবায়ন প্রক্রিয়া এখনও জনগণ জানে না। বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে তবেই এনসিপি স্বাক্ষর করবে বলে জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। জুলাই সনদের প্রস্তাবিত বিষয়গুলো বাস্তবায়ন করে 2026 সালে সংশোধিত সংবিধান প্রণয়ন করার দাবিও জানিয়েছেন তিনি। আরপিও সংশোধনী প্রস্তাব এনসিপি ইতিবাচক হিসেবে দেখছে জানিয়ে তিনি বলেন, বিএনপি ইতোমধ্যে এই সংশোধনী বাস্তবায়ন না করতে চিঠিও দিয়েছে। যদি কোনো দলের কারণে প্রস্তাবিত সংস্কারের বিষয়ের গতিপথ পরিবর্তন হয় তাহলে এনসিপি ধরে নেবে লন্ডনে যে বৈঠক হয়েছে সে বৈঠক অনুসারে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অনুষ্ঠিত হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন এবং তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা 11:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ এবং ই গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কার্গো ভিলেজের আগুনের ঘটনা তদন্তের জন্য নমুনা সংগ্রহ করতে এই 4 দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। আগুনের ঘটনায় নাশকতা বা অবহেলা থাকলে সেটি তদন্ত করে বের করা হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শান্তি এবং বহুপাক্ষিকতার যৌথ আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতিসংঘকে ক্রমাগত বিকশিত হতে হবে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। জাতিসংঘ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, যদি জাতিসংঘ আমাদের সবার শান্তি এবং বহুপাক্ষিক সহযোগিতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় তবে তাকে অবশ্যই পরিবর্তিত বিশ্ব বাস্তবতার সঙ্গে অভিযোজিত হতে হবে। আমরা জাতিসংঘ সংস্কারের পক্ষে, যাতে এটি আরও গতিশীল, সমন্বিত এবং পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে সবার প্রত্যাশা পূরণে সক্ষম হয়। প্রধান উপদেষ্টা আরও বলেন, 1974 সালে জাতিসংঘের সদস্য পদ পাওয়ার পর থেকে বাংলাদেশ একটি সক্রিয়, দায়িত্বশীল এবং অবদানশীল সদস্য রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। জাতীয় চিড়িয়াখানা এবং রংপুর চিড়িয়াখানার আধুনিকায়নের জন্য 1227 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। জাতীয় চিড়িয়াখানা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা ফরিদা আক্তার আরও জানান, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে মাত্র 40 কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে, যা দিয়ে বাউন্ডারি ওয়াল, প্রবেশদ্বার নির্মাণ সহ কিছু প্রাথমিক অবকাঠামোগত উন্নয়ন কাজ করা সম্ভব হবে। তিনি বলেন, চিড়িয়াখানার পশু পাখিদের উন্নত লালন পালন, চিকিৎসা সেবা এবং কর্মীদের আধুনিক প্রশিক্ষণের জন্য নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিকভাবে
দেখার মতো। বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে বলে জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক স্টেডিয়ামে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে এবং সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ অংশীদারত্বে এবং সুইডেন দূতাবাসের সহায়তায় অনুসন্ধানী সাংবাদিকতা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের 40 জন সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এবার সারা বাংলা। হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়ায় আন্তনগর কলোনি এক্সপ্রেস যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন হয়েছে। ঐক্যবদ্ধ মাধবপুরবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোসাদ্দেক হোসেন হিমেলের সভাপতিত্বে এবং সাইফুল ইসলাম তালুকদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান এস.এম. আতাউল মোস্তফা সোহেল, ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান মিনহাজউদ্দিন চৌধুরী কাশেদ, বাঘাসুরা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্যোৎস্না বেগম, বইছায়া মাধবপুর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম তানজিল, পর্যটন ট্যুর অপারেটর ইচ্ছেঘুরির সৈয়দ বোরহান, বইছায়া মাধবপুরের সাবেক মুখ্য সংগঠক সৈয়দ মাহদি হাসান। গাজীপুরে কালিয়াকৈরে তারেক রহমানের 31 দফা কর্মসূচির আলোকে উপজেলা এবং পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খান। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা জসিমউদ্দিন সহ অন্যান্যরা। গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ, শোডাউন এবং গণসংযোগ করা হচ্ছে। গাজীপুর 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার এই কর্মসূচির আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস.এম. রুহুল আমিন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফরিদা জাহান স্বপ্না, ঢাকা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি গোলাম সাব্বির আলী পারভেজ সহ আরও অনেকে। ঢাকা 2 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ তৌফিক হাসানের ব্যবস্থাপনায় সাভারের ভাকুর্তা সোলাই মার্কেট এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে। মেডিসিন, গাইনি এবং ইউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকরা ফ্রি রোগী দেখছেন। রোগীদের ফ্রি মেডিসিন বিতরণ, ব্লাড গ্রুপিং এবং ডায়াবেটিস টেস্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ তৌফিক হাসান, ডাক্তার রেজাউল করিম রেজা, ভাকুর্তা ইউনিয়ন জামায়াতের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শফিক, 6 নম্বর ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন এবং 7 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ আরও অনেকে। আল্লামা সাঈদীর অপরাধ ছিল তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিতেন। সারা দেশের মানুষ একমাত্র কোরআনের কারণেই ভালোবাসতেন তাকে, যার কারণে 13টি বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তিনি। ফেনীর ছাগলনাইয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামের গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী। উপজেলা এবং পৌর শাখার আয়োজনে গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির কে.এম. আজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফেনী 1 আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিন, ফেনী জেলা জামায়াতের কৃষি ও অর্থনীতি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, জেলা জামায়াতের শুরা সদস্য পিয়ার আহমেদ এবং পৌর জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান সহ আরও অনেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। তুরস্কের মুগলা গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানায়, এক আফগান নাগরিক সাঁতরে তীরে উঠে স্থানীয় কর্তৃপক্ষকে দুর্ঘটনার খবর দেন। ওই ব্যক্তি জানান, স্থানীয় সময় রাত 1টার কিছু পর 18 জন যাত্রী নিয়ে রাবারের নৌকাটি যাত্রা শুরু করেছিল। কিছুক্ষণের মধ্যেই নৌকাটিতে পানি ঢুকে তা ডুবে যায়। তল্লাশি অভিযানে অংশ নেওয়া উদ্ধারকর্মীরা পরে আরও একজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করেন। সমুদ্র থেকে এ পর্যন্ত 14 জনের মরদেহ উদ্ধার করা হচ্ছে। সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শীর্ষক জাতীয় সেমিনার এবং সিরাত রচনা প্রতিযোগিতার
এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিন্তা ভাবনা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আইমন নেসারউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম। এতে প্রধান আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সহ আরও অনেকে। আজ মধ্যরাতে শেষ হচ্ছে মা ইলিশ রক্ষা। ইলিশ মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা। মাছ ধরতে যাওয়ার আগ মুহূর্তে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন উপকূলীয় পটুয়াখালীর রাঙ্গাবালির জেলেরা। মাছ ধরতে যাওয়ার আগে জেলেরা কেউ জাল সেলাই করছেন, আবার কেউ ট্রলার মেরামত করছেন। জেলেরা জানান নিষেধাজ্ঞা শেষে ভালো মাছ পাওয়ার আশা তাদের। তবে নিষেধাজ্ঞা চলাকালীন অনেকেই সরকারি সহায়তায় চাল পায়নি। মৎস্য বিশেষজ্ঞরা বলছেন সরকার যদি নিবন্ধিত জেলেদের সঠিক সময়ে সরকারি সহায়তা দেয়, জেলেরা আর বেপরোয়া হবে না। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ভালো মাছ আহরণ করতে পারবে জেলেরা, আশাবাদ মৎস্য বিভাগের। শনিবার দিনগত রাত্রে আল্লাহ যদি নামে যদি সাগর যাই দুই সিটে পাই তার বাইলে আমার না পাইলে আবার দেশে গেল। এখন বর্তমানে কিন্তু বঙ্গোপসাগরে ভারতের কিছু ট্রলার আছে যারা এখনো বর্তমানে মাছ ধরে। আমরা চাল পাই না, কিছু পাই না, সাগরে জাল পাই। পাইকাররা নেতারা, পাইকাররা হুন্ডা চালায়, পাইকাররা দোকানদারেরা এই সময়ে যাতে তারা সঠিক সময়ে চালটা পায়, তাহলে কিন্তু জেলেরা অনেক জায়গায় আমরা দেখেছি যে অনেক জায়গায় জেলেরা অনেক বেপরোয়া হয়ে গিয়েছে। তো তারাও কিন্তু আসলে এই অপরাধটা করবে না বলে আমাদের বিশ্বাস। কিছু অসাধু জেলে তারা আইন অমান্য করে সাগর ইলিশ আহরণ করার জন্য নেমেছিল, তাদের আমরা জেল জরিমানা আওতায় নিয়ে আসা হয়েছে এবং মায়েরই সংরক্ষণের জন্য আমরা সর্বদা অভিযান অব্যাহত থাকছে এবং আমরা আশা করি যে জেলেগুলা তাদের চাহিদা অনুরূপ ইলিশ আহরণ করতে পারবে। এবার বাণিজ্য সংবাদ। বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের 53তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক সহ সমিতি এবং অধিদপ্তরের কর্মকর্তারা। দিনব্যাপী অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন। আপনাদের পরামর্শ দেবেন কিভাবে হলে আমরা এগোতে পারি, কিন্তু আমাদের জেলা ভিত্তিক সমবায় ইউনিয়নগুলোকে দাঁড় করাতেই হবে, এর কোনো বিকল্প নাই। প্রত্যেকটা জেলায় সমবায় ইউনিয়ন আছে, বিভিন্ন ছোট ছোট এইগুলো আছে, তাহলে সেগুলোকে আমরা সন্নিবেশিত করে জেলা ভিত্তিক একত্র করতে পারবো না কেন? অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে নতুন অধ্যায়ের সূচনা করল সুজুকি বাংলাদেশ। রাজধানীর তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় 22,000 বর্গফুট আয়তনের দেশের সর্ববৃহৎ সার্ভিস এরিয়া উদ্বোধন করা হয়েছে। আধুনিক এই সার্ভিস সেন্টারে থাকবে 5S অর্থাৎ সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস, সেফটি, ড্রাইভিং স্কুল এবং স্কিল টেকনিশিয়ান ট্রেনিং সেবা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজুকি অটোমোবাইল ডিভিশনের ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান ও এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী আশিকুর রহমান। তারা জানান গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করতে 1 নভেম্বর থেকে 15 নভেম্বর পর্যন্ত সার্ভিস চার্জ ও রিপ্লেসমেন্ট পার্টসে 25% ছাড় দেওয়া হবে। এবারে খেলার খবর। লিওনেল মেসির জোড়া গোলে মেজর লিগ সকারের ফার্স্ট রাউন্ডে ন্যাশভিল এসসিকে 3-1 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে পেশাদার ক্যারিয়ারে 890তম গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। এদিন ম্যাচ শুরুর আগে মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট পান মেসি। পরের দিন আরও জ্বলে ওঠেন তিনি। প্লে অফের প্রথম রাউন্ডে ম্যাচের 19 মিনিটে লিড এনে দেন মেসি। লুইস সুয়ারেজের ক্রসে শূন্যে ভেসে দুর্দান্ত এক হেড দিয়ে নাম লেখান স্কোর শিটে। ইনজুরি টাইমে মেসি আরেক গোল করলে নিশ্চিত হয় মায়ামির জয়। শেষ মুহূর্তে হানি মুখতারের গোলে ব্যবধান কমায় অতিথিরা। তবে 3-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি সুয়ারেজরা। সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণিমাগাতি বেতুয়া সোনালী সংসদ আয়োজনে মরহুম রবিউল করিম সেলিম স্মৃতি আন্তজেলা সেমিফাইনাল ফুটবল খেলার উদ্বোধন করা হচ্ছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সদস্য সচিব মোহাম্মদ আজাদ হোসেন আজাদ। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আজাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশের পুনর্গঠনে নতুন প্রজন্মের ভূমিকা অপরিসীম। খেলায় অংশ নেয় রাজশাহী একাদশ এবং নীলফামারী সৈয়দপুর ফুটবল একাডেমি একাদশ। ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি, বললেন তারেক রহমান। মেধাবীদের জন্য এখন বিশ্বের দরজা উন্মুক্ত। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে স্বাক্ষর করবে এনসিপি, জানালেন আক্তার। সংশোধিত সংবিধান প্রণয়নের দাবি। বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে 4 দেশের বিশেষজ্ঞ দল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবহেলা থাকলে কঠোর ব্যবস্থা। এবং শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, বললেন প্রধান উপদেষ্টা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।